তো গল্পটি শুরু হয় জর্জ নামক একটি ছেলেকে দেখিয়ে। জর্জ আজকে তার পরিবারকে নিয়ে নতুন একটি বাড়িতে শিফট হতে যাচ্ছে, তাই তারা সবাই মিলে তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে তাদের সেই নতুন বাড়িটির সামনে আসে। এরপর জর্জ এক এক করে বাড়ির ভেতরে জিনিসগুলো ঢোকানোর জন্য যায়, কিন্তু বাড়িটিতে প্রবেশ করেই জর্জ বুঝতে পারে যে তার মা আসলে যেটাকে নতুন বাড়ি বলেছে সেটা আসলে কোনো নতুন বাড়ি নয়, বরং এটা আসলে ভাঙাচোরে একটি পুরনো বাড়ি ছিল, যেটা সত্যি বলতে কোনো মানুষের বসবাসের উপযোগী ছিল না। কিন্তু জর্জদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের কাছে এখন এই বাড়িটি ছিল রাজপ্রাসাদের মতো। তবে বাড়িটিতে কোনো ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু তারপরও তারা সবাই অনেক খুশি ছিল। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে সারাটা দিন না খেয়ে থাকার পর তারা এখন খেতে বসেছে। তবে খাওয়ার জন্য তাদের মায়ের কাছে শুধুমাত্র একটি বার্গার ছিল। তার মা তখন তাদের 4 ভাই বোনের মধ্যে বার্গারটি 4 ভাগে ভাগ করে দেয়। জর্জ তো এখানে ক্ষুধায় তার মুখের মধ্যে খাবারটি দিতে যাচ্ছিল, কিন্তু এমন সময় তার বোন ম্যারি তাকে বলে যে খাওয়ার আগে অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানো উচিত। এবার জর্জের মা এখানে বলে, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের উপর অনেক খুশি, তাই আমরা আজকে রাতের খাবারটুকু পেয়েছি। এবার তারা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা শেষ করে প্রত্যেকে নিজ নিজ ভাগের বার্গারটি খেয়ে নেয়। জর্জ এখানে বার্গারটি খেয়ে প্রচন্ড খুশি হয়ে যায়, আর তার বোন ম্যারি যখন এটা দেখতে পায় তখন সে নিজের ভাগ থেকে অর্ধেক বার্গার তার ভাইকে দিয়ে দেয়। এবার সেদিন রাতের বেলা যখন তারা সবাই ঘুমোতে যায় তখন জর্জের মা এখানে জর্জকে বলে, আমরা একটি নতুন শহরে এসেছি, আর এখানে তোমার স্কুলটিও নতুন। তুমি তো অনেক ভালো করেই জানো যে আমি কতটা কষ্ট করে তোমাকে পড়াচ্ছি, তাই নতুন স্কুলে গিয়ে কারোর সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না। তারা সবাই তোমার বন্ধুর মতো, তাদের সঙ্গে কখনো লড়াই করবে না। তো এবার পরের দিন থেকে জর্জ তার স্কুলে যেতে শুরু করে। তবে স্কুলের প্রথম দিন কেউই তার সঙ্গে খুব একটা কথা বলে না। এমনকি ক্লাসেও জর্জ যখন বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে চাইছিল তখন ক্লাস টিচার তার ময়লা কাপড় দেখে তার সঙ্গে যেন কথাই বলতে চাইছিল না, বরং সে ক্লাসের একজন ধনী ব্যক্তি ছেলে জেসনকে প্রশ্নটির উত্তর দিতে বলে। বিষয়টি জর্জের কাছেও অনেক খারাপ লাগে। তো এবার টিফিন টাইমে দেখা যায় যে জর্জের ক্লাসের সবাই অনেক দামি দামি খাবার নিয়ে এসেছে, শুধুমাত্র জর্জের কাছে খাওয়ার মতো কোনো খাবার ছিল না। তবে এটা নিয়ে জর্জের কোনো অভিযোগ নেই, সে সকলের মাঝখানে বসে ক্লাস শুরু হওয়ার অপেক্ষা করছিল। তবে তার ক্লাসমেটরা তাকে নিয়ে নানা ধরনের কথা বলছিল, কিন্তু জর্জ তাদের কারো কথাতেই পাত্তা দিচ্ছিল না। তবে ঠিক এমন সময় টনি নামক একটি ছেলে জর্জকে নিয়ে অনেক হাসাহাসি করছিল, আর সে এখানে জর্জকে উদ্দেশ্য করে বলছিল যে ছেলের এক টুকরো রুটি কিনে খাওয়ার সামর্থ্য নেই সে কিনে এসেছে আমাদের স্কুলে পড়তে, তার উপর আবার সে কতটা কালো এবং কুৎসিত দেখতে। এরপর টনি এখানে জর্জের সঙ্গে কুকুরের মতো আচরণ করছিল। সে এখানে দূরে এক টুকরো রুটি ছুঁড়ে দিয়ে জর্জকে সেটা খেতে বলে। জর্জের এতে প্রচন্ড খারাপ লাগে, আর সে এত পরিমাণ রেগে যায় যে সে সোজা উঠে এসে টনিকে অনেক জোরে একটি খুশি মারে। কিন্তু ঠিক এমন সময় সেখানে তাদের ক্লাস টিচার চলে আসে। জর্জ এতে ভীষণ ভয় পেয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর প্রায় বেশ কয়েক বছর সময় পার হয়ে যায়। তবে জর্জের জীবনটা এখনো ঠিক আগের মতোই আছে, সে এখনো দারিদ্রতা এবং সমাজের সঙ্গে লড়াই করে যাচ্ছে। তো একদিন জর্জ তার একজন বন্ধুর সঙ্গে একটি বারে এসেছিল, আর সে যখন তার বন্ধুর সঙ্গে বার থেকে বেরিয়ে আসে তখন একজন মাতাল লোক তাদের পিছু করতে শুরু করে। সেই লোকটি আসলে তাদের কাছ থেকে টাকা চুরি করতে চাইছিল। তবে জর্জ এটা বুঝতে পেরে লোকটিকে সেখানে প্রচন্ড মারধর করে। কিন্তু কিছুক্ষণ পরেই জর্জ বুঝতে পারে যে এই মাতাল লোকটি আসলে একজন পুলিশ অফিসার, আর কোনো না কোনো ভাবে এই অফিসার তাকে ফাঁসাতে চাইছিল, হয়তো নিজের কোনো অপরাধ সে জর্জের উপর চাপাতে চাইছে। এটা বুঝতে পেরে জর্জ সেখান থেকে দৌড়াতে শুরু করে। কিন্তু এমন সময় জর্জের সামনে পুলিশের একটি গাড়ি চলে আসে, কারণ সেই পুলিশ অফিসার তাদেরকে খবর দিয়ে এখানে নিয়ে এসেছে। তো জর্জ তখন বাঁচার জন্য কোনো মতে একটি পাইপের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু এখানে একজন পুলিশ তাদের কুকুরের মাধ্যমে জর্জকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু কুকুরটি যেন কোনোভাবেই জর্জের উপস্থিতি টের না পায়, তাই জর্জ সেই পাইপের মধ্যে থাকা সমস্ত ময়লা তার শরীরে মেখে নেয়, যার ফলে কুকুরটি আর কোনোভাবেই তার শরীরের গন্ধ বুঝতে পারে না। জর্জ কোনো মতে তার বাড়িতে ফিরে আসে, আর এখানে টিভিতে একটি নিউজ হচ্ছিল যেখানে একটি ইনস্টিটিউটের ব্যাপারে বলা হচ্ছিল। ইনস্টিটিউটটি এমন ছিল যে সমাজের যে সমস্ত মানুষদের ঘরবাড়ি, জামা কাপড়, খাবার, অর্থাৎ যাদের কাছে কোনো কিছুই নেই, তারা সেই সমস্ত মানুষদেরকে সকল ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে, যাতে করে জীবনে তারা অনেক দূর এগিয়ে যেতে পারে। তাদের থাকার জায়গা থেকে শুরু করে সবকিছু তারাই দেয়। তবে এখানেও আবার বিশেষ একটি শর্ত রয়েছে, কারণ আসলে এই ইনস্টিটিউটটিতে চান্স পাওয়ার জন্য তাদের ভেতর কোনো না কোনো গুণ বা প্রতিভা থাকতে হবে।
কারণ প্রতিভার মাধ্যমে ইনস্টিটিউটটি তাদেরকে অনেক বড় পর্যায়ে নিয়ে যায়, আর পরবর্তীতে সেই সমস্ত মানুষেরা ইনস্টিটিউটটির জন্য কাজ করে থাকে। এই ইনস্টিটিউটের নিউজটি দেখে জর্জ অনেক বেশি অনুপ্রাণিত হয়ে যায়, আর সে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক সে সেই ইনস্টিটিউটটিতে যাবে। জর্জ তখন এই ব্যাপারে সবকিছু তার মাকে জানায়। তার মা এই বিষয়টি শুনে অনেক খুশি হয়। সে ভাবে তার ছেলে সেখানে গেলে হয়তো অনেক ভালো কিছু করবে, তাই সে জর্জকে অনেক অনুপ্রেরণা দেয় এবং তাকে সেখানে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। তাই জর্জ তখন বুক ভরা আশা নিয়ে চলে যায় সেই ইনস্টিটিউটে, যেখানে তার মতোই আরো অনেক মানুষ ছিল। আর সেখানে যাওয়ার পরেই তাদেরকে নতুন পোশাক দেয়া হয়। এরপর সেখানকার একজন গার্ড জর্জকে এখানকার সমস্ত নিয়ম কানুন বুঝিয়ে দেয়, আর তাকে তার রুম নাম্বার বলে। জর্জ তখন তার জিনিসপত্র নিয়ে রুমটিতে চলে যায়। সে তার সঙ্গে করে ছোট্ট একটি ব্যাগ নিয়ে এসেছিল, আর ব্যাগটি খোলার পর জর্জ দেখতে পায় যে তার মা তার জন্য নতুন এক জোড়া জুতো দিয়েছে, যেটা কিনা অনেক দামি একটি জুতো ছিল। যদিও জুতোটি পেয়ে জর্জ অনেক খুশি হয়েছিল, কিন্তু তার এটা ভাবতেই খারাপ লাগছিল যে জুতোটি কিনতে তার মায়ের আসলে কতটা কষ্ট করতে হয়েছে। তো জর্জ এখন যে রুমটিতে থাকছে সেই রুমটির মধ্যে তার বেশ কয়েকজন রুমমেট ছিল, তবে এতে জর্জের তেমন কোনো সমস্যাই ছিল না। কিন্তু সে যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করত তখন তারা সেখানে বিভিন্নভাবে শব্দ করত। এভাবেই একদিন জর্জের একজন রুমমেট সেখানে অনেক জোরে গান বাজাচ্ছিল, আর সে সেখানে একটি বল দিয়ে খেলছিল। তার নাম ছিল জোসেন। এটা দেখে জর্জ তখন তার কাছে গিয়ে গান বন্ধ করে দেয়, যার ফলে এই বিষয়টি নিয়ে জোসেনের সঙ্গে তার ঝগড়া হয়ে যায়। এবার সেদিনই জর্জ যখন তার ব্যাগ চেক করে তখন সে দেখতে পায় যে তার ব্যাগের মধ্যে তার নতুন জুতোটি নেই, যেটা তার মা তাকে দিয়েছে। জুতোটি না দেখে জর্জের অনেক মন খারাপ হয়ে যায়, কারণ সে তো জানে যে তার মা আসলে তাকে কতটা কষ্ট করে জুতোগুলো কিনে দিয়েছে। তাই এই জুতোগুলো তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ছিল। তাই সেদিন সারাদিন জর্জের মন খারাপ ছিল, এমনকি লাঞ্চ টাইমেও সে খুব একটা খাবার খাচ্ছিল না। আর তার এমন মন খারাপ দেখতে পেয়ে জোসেন তখন জর্জের কাছে এর কারণ জানতে চায়। জর্জ এতে জোসেনের উপর বেশ খুশি হয়ে যায়, আর সে তাদের মাঝে লড়াই ঝগড়া ভুলে তার সঙ্গে বন্ধুত্ব করে নেয়। এরপর তারা দুজন মিলে দুপুরে একসঙ্গে বসে খাবার খায়। কিন্তু এমন সময় জর্জ দেখতে পায় যে একজন ছেলের পায়ে তার সেই নতুন জুতোগুলো, অর্থাৎ জুতোগুলো সে চুরি করেছে। জর্জ তখন সঙ্গে সঙ্গে ছেলেটির পিছু করলে সেই ছেলেটি তখন রুমের ভেতর গিয়ে তার দরজা বন্ধ করে দেয়। কিন্তু জর্জের এখানে প্রচন্ড রাগ হচ্ছিল। সে যেভাবেই হোক তার জুতো ফেরত চায়, তাই সে সেই রুমটির দরজায় ধাক্কা দিতে দিতে দরজাটিকেই ভেঙে ফেলে, আর সেই জুতো চোরকে ধরে ইচ্ছে মতো মারধর করে। এমনকি প্রচন্ড রাগে সে তো তাকে জানালা থেকে ফেলে দিতে চাইছিল। কিন্তু ঠিক এমন সময় সেখানকার কেয়ারটেকার চলে আসে, যার নাম ছিল ডেভিড। সে এখানে জর্জকে বাধা দেয়। ডেভিড এখানে জর্জের উপর প্রচন্ড রেগে যায়, কারণ জর্জ এখানকার একটি দরজা ভেঙে ফেলেছে। তাই সে জর্জকে আজই তার বাড়িতে ফিরে যেতে বলে। সে বলে যে যে সমস্ত ছেলেরা এখানকার রুলস ভঙ্গ করে তাদেরকে কোনোভাবেই এখানে রাখা হয় না, তাই দ্রুত তোমার কাপড় চোপড় গুছিয়ে এখান থেকে বেরিয়ে যাও। এই বলে ডেভিড সেখান থেকে চলে যায়। কিন্তু জর্জ তখন তার পিছু পিছু যাচ্ছিল, আর সে বারবার তার কাছে ক্ষমা চাচ্ছিল এবং অনুরোধ করছিল যাতে করে সে তাকে এখান থেকে বের করে না দেয়, কারণ এই ইনস্টিটিউটই এখন তার জীবনের একমাত্র ভরসা। যদি এখানেও সে না থাকতে পারে তাহলে হয়তো সে জীবনে কোনো কিছুই করতে পারবে না, তার পরিবারের হালও সে আর ধরতে পারবে না। তাই জর্জ এখানে ডেভিডকে বারবার বলছিল যে সে এমন এক জোড়া জুতোর জন্য তাকে মেরেছে, যেটা কিনা তার মা তাকে অনেক কষ্ট করে কিনে দিয়েছে, আর তার মায়ের সেই কষ্টের কিনা জুতোটি ছেলেটি চুরি করে নিয়ে এসেছিল। তাই সে বাধ্য হয়ে তাকে মেরেছে, কারণ সে তার মায়ের এত কষ্টের টাকা বিফলে যেতে দিতে পারে না। জর্জের এসব কথা শুনে ডেভিডের অনেক মায়া হয়, তাই সে জর্জকে তার সঙ্গে করে একটি গাড়িতে নিয়ে আসে, আর সে তার সঙ্গে অনেক গল্প করে। জর্জ এখানে ডেভিডকে তাকে তার জীবনের সমস্ত কিছু বলে, যে সে এবং তার পরিবার আসলে কতটা কষ্টে তাদের জীবন পার করছে। জর্জ এখানে আরো বলে যে সে আসলে তার নিজের জন্য কখনোই বড় হতে চায় না, সে বড় হতে চায় তার মা এবং তার পরিবারের জন্য, কারণ সে ছোটবেলা থেকেই দেখে আসছে যে তার মা তাদের জন্য কতটা কষ্ট করছে। তাই সে জীবনে এমন কিছু করতে চায় যেটার মাধ্যমে সে তার মাকে সুখে রাখতে পারবে, আর জীবনে বড় হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সে সেই সবকিছুই করবে। সে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত। তো ডেভিডের এখানে জর্জের সঙ্গে গল্প করতে বেশ ভালোই লাগছিল, কারণ জর্জের কথাবার্তা ছিল খুবই সুন্দর। এমনকি জর্জের সঙ্গে কথা বলে সে বুঝতে পারে যে জর্জ আসলে অনেক ভালো মনের একজন মানুষ এবং তার ভেতরে ট্যালেন্ট রয়েছে। সেই সাথে তার ভেতরে এমন কিছু জেদ রয়েছে যেটা হয়তো তাকে জীবনে অনেক বড় করে তুলবে। তাছাড়া জর্জ যেভাবে রুমটির দরজা ভেঙে ফেলেছে সেটা দেখে ডেভিড বুঝতে পেরেছিল যে জর্জের শরীরে আসলে অনেক শক্তি আছে,
তাই সে তখন জর্জকে অনেক বড় একটি ক্লাবে নিয়ে যায়। আর এটা আসলে ছিল একটি বক্সিং ক্লাব, যেটা কিনা মূলত তারই ক্লাব ছিল। অর্থাৎ সে সেই ইনস্টিটিউশনের পাশাপাশি এই ক্লাবের ওনার, এমনকি সে এখানকার কোচের দায়িত্বেও রয়েছে। তো জর্জ যেহেতু বক্সিং এর ব্যাপারে তেমন কোনো কিছুই জানতো না, তাই ডেভিড তাকে বক্সিং এর বেসিক কিছু জিনিস শিখিয়ে দেয়। এরপর সে সেখানকার একজন প্লেয়ারের সঙ্গে তাকে বক্সিং করতে বলে, এটা চেক করার জন্য যে জর্জ আসলে কেমন বক্সিং খেলবে। জর্জ এতে প্রচন্ড খুশি হয়, আর সে সঙ্গে সঙ্গে রেডি হয়ে বক্সিং এর স্টেজে চলে যায়। তবে এখানে আবার অনেক মানুষই প্লেয়ারদের উপর বাজি ধরছিল, তাই জর্জ এখানে ম্যাচ জেতার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সে প্রথম ম্যাচটি অনেক বাজেভাবে হেরে যায়, যার ফলে সেখানকার সমস্ত খেলোয়াড়রা তাকে নিয়ে হাসছিল। জর্জের এতে অনেক বেশি মন খারাপ হয়ে যায়, সে যেন এখানে হাল ছেড়ে দিচ্ছিল। তবে সবাই তাকে নিয়ে মজা করলেও ডেভিড তাকে অনুপ্রেরণা দেয়। সে বলে যে এটা ছিল তার প্রথম ম্যাচ, আর প্রথম হিসেবে সে যথেষ্ট ভালো করেছে, তাই সে যেন কোনোভাবেই হাল ছেড়ে না দেয়। তো এবার জর্জ যখন সেখান থেকে ফিরে যাচ্ছিল, তখন আবারও সবাই তাকে নিয়ে মজা করছিল, তাই যাওয়ার সময় জর্জ সেখানে থাকা একটি পাঞ্চিং ব্যাগে খুশি দিয়ে চলে যায়। কিন্তু তার এই সামান্য খুশি এতটা শক্তিশালী ছিল যে পাঞ্চিং ব্যাগটি সেখানে পড়ে যায়, আর এই বিষয়টি সেখানে থাকা সবাইকে একদম অবাক করে দিয়েছিল। তারা সবাই এটাই বুঝতে পেরেছিল যে জর্জ আসলে কতটা শক্তিশালী। আর এই দৃশ্য দেখে ডেভিডও মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে জর্জকে অনেক ভালো একজন বক্সার বানাবে। তাই সেদিনের পর থেকে ডেভিড জর্জকে সমস্ত ধরনের ট্রেনিং দিতে থাকে। সে তাকে দড়িলাফ সহ পাঞ্চিং ব্যাগের সমস্ত রুলসগুলো শেখায়, এমনকি স্টেজের মধ্যে তাকে কিভাবে পায়ের প্রত্যেকটি স্টেপ ফেলতে হবে সেই ব্যাপারেও তাকে নানা ধরনের ট্রেনিং দিতে থাকে। এমনকি সেখানে তাকে বলে যে বক্সিং শুধুমাত্র শক্তি দেখানোর কোনো গেম নয়, বরং এখানে বুদ্ধিকেও কাজে লাগাতে হয়, যে তুমি কিভাবে পাঞ্চ করলে তোমার প্রতিপক্ষকে হারাতে পারবে। তবে প্রথমে তোমাকে তোমার প্রতিপক্ষকে ভালোভাবে বুঝতে হবে যে সে আসলে তোমাকে বারবার কোন দিক থেকে অ্যাটাক করছে, তারপর ঠিক সেই অনুযায়ী তোমাকেও তার উপর অ্যাটাক করতে হবে। এভাবেই আস্তে আস্তে জর্জের ট্রেনিং চলছিল। এরপর একদিন জর্জ তার পরিবারকে ফোন করে এবং সে তার মাকে জানায় যে সে এখানে কতটা ভালো আছে। সেই সাথে সে তাকে এটাও জানায় যে তাকে অনেক ভালো একজন কোচ বক্সিং খেলা শেখাচ্ছে, সে অনেক ভালো একজন বক্সার হওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু তার মা তখন তাকে বলে, তোমাকে না আমি ফাইট করতে নিষেধ করেছিলাম, আর তুমি কিনা সেই ফাইটের মধ্যেই ঢুকে গিয়েছো। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার নাম হচ্ছে 1xBet। এর অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তাই সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবেন। এখানে রয়েছে ল্যাপটপ, আইফোন, বিএমডাব্লিউ গাড়ি এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ। এখানে রয়েছে ক্র্যাশ গেম, প্লেনের উচ্চতা যত বেশি হবে আপনি তত বেশি অর্থ পাবেন। এখানে আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা চান তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটের উপর 12,000 টাকা এবং বিনামূল্যে স্পিন পেতে পারেন। এমনকি আপনি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। তবে জর্জ তার মাকে বোঝায় যে বক্সিং কোনো ফাইট নয়, বরং এটা এক ধরনের স্পোর্টস, যেটা বিভিন্ন রুলসের মাধ্যমে খেলতে হয়। তবে ঠিক এমন সময় সেখানে ফোন কেটে যায়, কারণ জর্জের সমস্ত টাকা শেষ হয়ে গিয়েছে। এবার দেখতে দেখতে জর্জের নেক্সট ম্যাচের দিন চলে আসে, আর আজকেও তার ম্যাচটি ছিল সেই প্লেয়ারের সঙ্গে যে তাকে এর আগের বার হারিয়েছিল। তাই সে তো এখানে নিজেকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ম্যাচের পুরো দৃশ্যই যেন পাল্টে যায়। ট্রেনিং এর মাধ্যমে জর্জ নিজেকে এতটাই ইমপ্রুভ করে ফেলেছে যে সে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই প্লেয়ারকে হারিয়ে দেয়। আর এত অল্প সময়ের মধ্যে জর্জের এত বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পেয়ে সবাই যেন একদম অবাক হয়ে যায়। এরপর ডেভিড সেদিন জর্জকে তার অফিসে ডাকে, আর সে তাকে জোয়ে ফ্রেশার নামক একজন বক্সারের ছবি দেখায়, যার ব্যাপারে বিভিন্ন নিউজ এবং আর্টিকেল লেখা হয়েছে। কারণ এখন পর্যন্ত সে ছিল বক্সিং এর বিশ্ব চ্যাম্পিয়ন, আর সে নাকি আজ পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। ডেভিড এখানে জোয়ে ফ্রেশারের ব্যাপারে জর্জকে সবকিছু শোনায়, যে সে আসলে কিভাবে এত বড় পর্যায়ে গিয়েছে, সে বক্সিংকে কিভাবে তার প্রফেশন বানিয়ে নিয়েছে। আর জর্জও যদি এমনটা করতে চায় তাহলে তাকে প্রথমে অলিম্পিকে চান্স পেতে হবে। জর্জ তখন ডেভিডের কাছে জানতে চায় যে পরবর্তী অলিম্পিক আবার কবে। ডেভিড তখন তাকে জানায়
যে এবছরই নাকি একটি অলিম্পিক চলে গিয়েছে আর এর পরের অলিম্পিক আসবে প্রায় 5 বছর পর। যেটা শুনে জর্জ একদম চমকে ওঠে আর বলে যে 5 বছর পর তো সে একদম বুড়ো হয়ে যাবে। সে তো নিজেকে কয়েক মাসের মধ্যে অলিম্পিকের জন্য প্রস্তুত করে ফেলবে এবং সে নাকি জোয়ে ফ্রেশারের চাইতেও অনেক বড় হবে। তার কথা শুনে ডেভিড হাসে আর বলে যে তার ভেতর যদি এমন সাহস এবং আত্মবিশ্বাস থাকে এবং মনের মধ্যে বড় হওয়ার জন্য জেদ থাকে তবে নিশ্চয়ই সে একদিন জোয়ে ফ্রেশারের চাইতেও অনেক বড় হবে। এই ঘটনার পর প্রায় 1 বছর সময় পার হয়ে যায়। বর্তমানে জর্জের বয়স ছিল 19 বছর আর জর্জ এখন প্রায় 1 বছর ধরে বক্সিং এর ট্রেনিং করছে। তাই এতগুলো দিনে সে নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করে ফেলেছে। আর আজকে সোভিয়েতের অনেক পপুলার একজন বক্সারের সঙ্গে তার একটি ম্যাচ ছিল যেটা টিভিতেও টেলিকাস্ট করা হচ্ছিল। আর জর্জের পরিবারের সবাই তাকে বাড়িতে বসেই দেখছিল। তাদের আজকে জর্জকে নিয়ে অনেক গর্ব হচ্ছিল, কিন্তু তার মা কেন যেন সামনে বসে ম্যাচটি দেখতে পারছিল না, কারণ তার কোনোভাবেই ফাইট একদম পছন্দ ছিল না। তবে আজকের এই ম্যাচটিতে জর্জ অনেক দুর্দান্ত পারফরমেন্স করে, এমনকি সে মুহূর্তের মধ্যেই সোভিয়েতের সেই বক্সারকে হারিয়ে দেয়। সেই সাথে এই ম্যাচটির মাধ্যমে সে অনেক সম্মান এবং গোল্ড মেডেলও অর্জন করে। তো জেতার আনন্দে জর্জ এখানে সকলের সামনে আমেরিকার পতাকা তুলে ধরে, যার ফলে সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানায়। আর এই পুরো বিষয়টি জর্জের মায়ের জন্য অনেক বেশি ইমোশনাল ছিল, আর তার ভাই বোন তো যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। এরপর জর্জ সেই ম্যাচ থেকে ফিরে এসে গোল্ড মেডেলটি তার গলাতে পড়ে আর সে তার বন্ধুদেরকে সেটা দেখাতে নিয়ে যায়। কিন্তু তার বন্ধুরা এতে মোটেও খুশি ছিল না, বরং তারা তাকে নিয়ে মজা করে আর বলে যে সে নাকি তাদের জাতিকে ছোট করেছে, কারণ ম্যাচ জেতার পর সে সেখানে আমেরিকান পতাকা দেখিয়েছে। এটা সত্যিই তাদের জন্য অনেক বেশি লজ্জাজনক। আসলে সেই সময়টা ছিল এমন একটি সময় যখন আমেরিকানরা কালো মানুষদেরকে পছন্দ করত না এবং কালো মানুষদেরকে নানাভাবে ছোট করা হতো। তাই জর্জের একজন বন্ধু তার কাছে জানতে চায় যে সে ম্যাচ জেতার পর এই কাজটি কেন করেছে। জর্জ তখন বলে যে তারা আমাদের সঙ্গে যেমনটা করছে আমরাও যদি তেমনটা করি তাহলে আমাদের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? আমরা কি চাইলে এই ভেদাভেদ মিটিয়ে দিতে পারি না? কিন্তু জর্জের এসব কথা তার বন্ধুরা শুনতেই চাইছিল না। তাই জর্জ মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে। জর্জের মা তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে যে তাকে একদিন সবাই ভালোবাসবে, তাই তার মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। এবার জর্জ তখন তার মাকে জানায় যে তাকে এখন তার পরবর্তী টুর্নামেন্টের জন্য যেতে হবে। জর্জের মা এতে অনেক খুশি হয় এবং তার জন্য অনেক দোয়া করে। এরপর সময় মতো জর্জ চলে যায় পরবর্তী টুর্নামেন্টের জন্য। তো টুর্নামেন্টের জন্য জর্জ যখন একটি এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করে তখন তার সঙ্গে পেরিসন নামক একটি মেয়ের পরিচয় হয়। তারা দুজনই একে অপরের সঙ্গে গল্প করে। তবে পেরিসন জর্জকে আগে থেকেই চিনত, কারণ কিছুদিন আগে সে তাকে নিউজে দেখেছে। সে হচ্ছে সবচাইতে ইয়াং বক্সার, যে কিনা খুবই অল্প বয়সে গোল্ড মেডেল জিতেছে। তো এভাবেই জর্জের দিন কাটছিল। এবার একদিন জর্জের কোচ ডেভিড তাকে অনেক বড় একটি ক্লাবে নিয়ে যায়, যেখান থেকে সে আন্তর্জাতিক প্লেয়ার হতে পারবে। এখানকার কোচের নাম ছিল শেল্টার আর তার সহযোগীর নাম হচ্ছে পিকক। শেল্টার ডেভিডকে তার ক্লাবে পেয়ে অনেক খুশি হয়। তো সেখানে আবার সানি নামক একজন প্লেয়ার ছিল, যে কিনা অনেক দক্ষ একজন প্লেয়ার। আর সে বহু বছর ধরে বক্সিং খেলার কারণে তার কোমরে একটি গোল্ডের বেল্টও ছিল, যেটা দেখে বোঝাই যাচ্ছিল যে সে আসলে কতটা ভালো একজন প্লেয়ার। এখানেও জর্জ দিনরাত অনেক কঠোর পরিশ্রম করে আর তার ট্রেনিং এর মাঝে জর্জ যতটুকু সময় পেত সেই সময় সে পেরিসনের সঙ্গে কথা বলতো। এভাবেই তারা দুজন একে অপরকে অনেক ভালোবেসে ফেলে। এভাবেই আস্তে আস্তে অনেক দিন সময় পার হয়ে যায়। তবে এত কিছুর মাঝেও জর্জ আজও তার বক্সিং চালু রেখেছে, এমনকি সে একের পর এক অনেক টুর্নামেন্ট জিতেছে। তবে এখনো কিন্তু জর্জের আর্থিক অবস্থা আগের মতোই রয়েছে, কিন্তু তার বুক ভরা বিশ্বাস ছিল যে একদিন সে তার পরিবারকে নিশ্চয়ই অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারবে। তো এভাবেই একদিন জর্জ মেজর টুর্নামেন্টের জন্য সিলেক্ট হয়ে যায়, যেখানে অনেক প্রফেশনাল এবং অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্লেয়ারদের সঙ্গে তাকে লড়তে হবে। আর এই টুর্নামেন্টটি জর্জের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তবে এখানেও জর্জ অনেক সাহসিকতার সাথে প্রত্যেকটি ম্যাচে জিতে যায়। আর এই টুর্নামেন্টের পরেই জর্জের পপুলারিটি অনেক বেড়ে যায়। তো এইভাবেই কিছুদিন পর জর্জ তার ভালোবাসার মানুষ পেরিসনকে বিয়ে করে নেয়। এরপর দেখতে দেখতে সেই দিন চলে আসে যেদিন জর্জের ফাইনাল টুর্নামেন্ট ম্যাচ ছিল। আর আজ এই প্লেয়ারের সঙ্গে জর্জের ম্যাচটি হতে চলেছে সে এখন পর্যন্ত অনেক পপুলার প্লেয়ারদেরকেও হারিয়েছে। তাই সেই প্লেয়ার সহ সকলেরই একদম আত্মবিশ্বাস ছিল যে আজ জর্জকে এই প্লেয়ার হারিয়েই ছাড়বে। এবার কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের শুরুতেই দেখা যায় যে সেই প্লেয়ার জর্জের উপর আলাদা আলাদা টেকনিক প্রয়োগ করছে। আর জর্জকে এতগুলো বছরে তার কোচ যা কিছু শিখিয়েছে জর্জ সেই সমস্ত ট্রিকগুলো এখানে ব্যবহার করছিল। তবে সেই প্লেয়ার আবার সিচুয়েশন অনুযায়ী নিজের পজিশনও চেঞ্জ করতে পারছিল।
যেটা সহজে কোনো প্লেয়ার করতে পারে না। তাই সে খুব সহজেই সেই প্লেয়ারের মোকাবেলা করে, যার ফলে ম্যাচের প্রথম রাউন্ডে সে জিতে যায়। এতে দর্শক সারিতে যেন একদম হইচই পড়ে যায়, কারণ এই প্রথমবার জর্জ এই প্লেয়ারকে এত সহজেই হারাতে পেরেছে। জর্জ যেন প্রথম রাউন্ডের চাইতেও আরো শক্তিশালী হয়ে ওঠে। সে এমনভাবে সেই প্লেয়ারের মোকাবেলা করছিল যে সেই প্লেয়ার তাকে একবারও অ্যাটাক করার সুযোগ পর্যন্ত পায় না, আর দ্বিতীয় রাউন্ডেও সে হেরে যায়। এভাবেই পরপর কয়েকটি রাউন্ড পর জর্জ এই চ্যাম্পিয়নশিপ জিতে যায়। আর জর্জের এই অর্জনে তার কোচ এবং তার ক্লাবের সমস্ত মেম্বাররা অনেক খুশি ছিল। তারা তার পারফরমেন্স দেখে বুঝে গিয়েছিল যে জর্জ নিশ্চয়ই একদিন ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার হবে, আর সে সত্যি সত্যি তার পরিবারের সমস্ত কষ্ট দূর করে দেবে। এভাবেই একদিন জর্জের সঙ্গে তার সেই পুরনো বন্ধুর দেখা হয়, যার সঙ্গে ঝগড়া করতে গিয়ে তার বন্ধুত্ব হয়ে গিয়েছিল, অর্থাৎ সেই ইনস্টিটিউশনের জেসন। এতগুলো বছর পর জেসনকে দেখতে পেয়ে জর্জ অনেক খুশি হয়ে যায়, আর সে জানতে পারে যে জেসন এখনো বেকার। তাই সেদিনই সে জেসনকে তার ম্যানেজার বানিয়ে নেয়। এবার কিছুদিন পর জর্জ টিভিতে একজন বক্সারের ইন্টারভিউ দেখতে পায়, যার নাম ছিল মোহাম্মদ আলী। তবে মোহাম্মদ আলী ইন্টারভিউতে জর্জকে নিয়ে মজা করছিল। সে এখানে হাসতে হাসতে বলছিল যে জর্জ আবার কোনো বক্সার হলো নাকি, আমি অবশ্যই জর্জের সঙ্গে একটি ফাইট করতে চাই, আর দেখিয়ে দিতে চাই যে ওর চাইতে আমি ভালো খেলতে পারি। জর্জের এতে অনেক রাগ হলেও জর্জ বিষয়টি মাথা থেকে ছেড়ে ফেলে, আর সে তার পরিবারকে নিয়ে একটি জায়গাতে ঘুরতে চলে যায়। জর্জ তার ম্যাচ জেতার খুশিতে অনেক বড় একটি জায়গাতে পার্টির আয়োজন করেছে। আর এখানে আমরা দেখতে পাই যে এখন জর্জের একটি মেয়ে হয়েছে। তাই জর্জ তার বেশিরভাগ সময় তার মেয়েকে দেওয়ার কারণে তার ওয়াইফ পেরিসনের উপর আগের মতো খেয়াল রাখতে পারত না। তাই পেরিসনের সঙ্গে প্রায় সময় তার ঝগড়া হতো। জর্জ এতে ঠিক মতো তার ট্রেনিং এ মনোযোগ দিতে পারত না। এদিকে আবার কিছুদিন পরেই তার অনেক বড় একটি টুর্নামেন্ট শুরু হয়ে যায়, আর এই টুর্নামেন্টটিতে তাকে মোহাম্মদ আলী নামক সেই ফাইটারের সঙ্গে লড়তে হবে। তাই জর্জ তখন সময় মতো সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলে যায়। আর সেখানে যাওয়ার পরে সে দেখতে পায় যে প্রত্যেকটি মানুষই তার জন্য অপেক্ষা করছে। তবে জর্জ পেছনে দাঁড়িয়ে দেখতে পায় যে মোহাম্মদ আলী তাদের সবার সামনে জর্জকে নিয়ে মজা করছে। সে জর্জের ফাইট করার স্টাইল সবাইকে ব্যঙ্গ করে দেখাচ্ছে। জর্জের কাছে বিষয়টি খুবই খারাপ লাগে, তাই সে সিদ্ধান্ত নেয় যে এই টুর্নামেন্টটিতে যেভাবেই হোক তাকে জিততে হবে। এবার কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যায়, আর জর্জ এখানে মনে মনে ভাবতে থাকে যে আজকের ম্যাচে সে তার কোচের শেখানো কোনো কিছুই প্রয়োগ করবে না, বরং সে নিজের বুদ্ধিতেই ম্যাচটি জিতবে। কারণ এতগুলো বছর ধরে কোচের শেখানো সবকিছুতেই সে জিতে এসেছে। কিন্তু একজন আসল বক্সারের নিজস্ব স্টাইল থাকা উচিত। সত্যিকারের বক্সার নিজের মতো করে লড়াই করে। কিন্তু এটাই ছিল জর্জের সবচাইতে বড় ভুল। কারণ জর্জ যখন এখানে নিজের মতো করে বক্সিং করার চেষ্টা করছিল, তখন সে কোনোভাবেই তার প্রতিপক্ষকে অ্যাটাক করতে পারছিল না, বরং তার প্রতিপক্ষই তাকে অনবরত হিট করছিল। জর্জের কোচ এখানে বারবার তাকে সেই সমস্ত ট্রিক্স ব্যবহার করে খেলতে বলছিল, যেগুলো সে এতগুলো বছর ধরে ট্রেনিং এর মাধ্যমে শিখেছে, যার ফলে সে এখানে একদম দুর্বল হয়ে পড়ে। আর আজকে জর্জের এমন কর্মকাণ্ড দেখে কোচও তার উপর প্রচন্ড রেগে যায়। আর ম্যাচের শেষ পর্যায়ে এসে সেটাই ঘটে, যেটার ভয় ডেভিড পাচ্ছিল। অর্থাৎ আজকের ম্যাচটি জর্জ অনেক বাজেভাবে হেরে যায়। আর এটা দেখতে পেয়ে সমস্ত অডিয়েন্সরাও একদম অবাক হয়ে যায়, কারণ এতগুলো বছরে জর্জ কোনোদিনও হারেনি, আর আজকে কিনা সে এত বাজেভাবে হেরে গিয়েছে। বিষয়টি সকলকেই একদম অবাক করে দিয়েছিল। এমনকি জর্জের পরিবারও বিশ্বাস করতে পারছিল না যে আজকের ম্যাচ জর্জ এতটা খারাপভাবে হেরে গিয়েছে। এদিকে মোহাম্মদ আলী ম্যাচ জেতার পর সে তো জর্জকে নিয়ে আরো বেশি মজা করতে শুরু করে। এতগুলো বছরে জর্জ যে সুনাম অর্জন করেছিল, সেই সবকিছুই যেন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। তাই কিছুদিনের মধ্যে জর্জ অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়, যার কারণে পেরিসনের সঙ্গে সে বেশ কয়েকদিন কথাও বলে না। তাই একদিন পেরিসন তাকে জানায় সে আর তার সঙ্গে কোনোভাবেই থাকতে চায় না, সে ডিভোর্স নিতে চায়। এরপর জর্জের ওয়াইফও তাকে ছেড়ে চলে যায়। এবার একদিন জর্জের কাছে তার মা আসে এবং সে তার কাছে জানতে চায় যে সে সেদিন তার কোচের কথা কেন শুনেনি। তার কোচ তার জন্য এতগুলো বছর ধরে এতটা কষ্ট করে গিয়েছে, আর শেষ পর্যন্ত সে তার কোচের কথা কেন অমান্য করলো। এটা তার অনেক বড় একটি অহংকার হয়ে গিয়েছে। কিন্তু জর্জ এখানে তার মায়ের একটি প্রশ্নেরও উত্তর দেয় না, বরং সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এর পরের ম্যাচগুলো সে অনেক ভালো খেলবে এবং প্রমাণ করে দেবে যে সে আসলে একজন ভালো খেলোয়াড়। তাই কিছুদিন পর সে নিজেকে প্রমাণ করার জন্য অনেক বড় একটি ম্যাচের আয়োজন করে। আর এই ম্যাচটিতে সে একসঙ্গে 5 জন প্লেয়ারের সাথে লড়বে। এবার কিছুক্ষণ পর তাদের ম্যাচ শুরু হওয়ার পর সেখানে সেই মোহাম্মদ আলী নামক সেই প্লেয়ারটি আসে। আর জর্জের এমন কর্মকাণ্ড দেখে সে এখানে জর্জকে নিয়ে আবারও মজা করে। জর্জ এতে এবার ভীষণ রেগে যায়, কারণ সে এমনিতেই অনেক ডিপ্রেস ছিল। তাই সে এখানে সকলের সামনে মোহাম্মদ আলীকে চ্যালেঞ্জ করে
আর বলে যে আজকে সে তাকে অনেক বাজেভাবে হারাবে। কিন্তু মোহাম্মদ আলী তাকে বলে যে সে তার লাইফে দ্বিতীয়বার কোনো হেরে যাওয়া প্লেয়ারের সঙ্গে খেলে না। এই কথা শুনে জর্জ তো আরো বেশি রেগে যায়, আর এত বেশি পরিমাণে রাগান্বিত হয়ে যাওয়ার ফলে সে সেই 5 জন প্লেয়ারের সঙ্গে আর কোনোভাবেই পেরে ওঠে না, বরং সকলের সামনে সে অনেক বাজেভাবে হেরে যায়। এবার ম্যাচ শেষ হওয়ার পর ডেভিড জর্জের কাছে আসে, আর সে এখানে জর্জকে বলে, তোমার কি হয়েছে জর্জ? কিছুদিন যাবত তুমি কেন এমন করছো? তুমি কিন্তু ভুল রাস্তার দিকে এগিয়ে যাচ্ছ। তোমার সুন্দর ক্যারিয়ারকে তুমি নষ্ট করে ফেলছো। তোমাকে তোমার জীবনের সমস্ত রাগ জিতকে ত্যাগ করতে হবে এবং আবারও নতুন করে সবকিছু শুরু করে ঘুরে দাঁড়াতে হবে। তো ডেভিডের কথায় জর্জ আবারও অনুপ্রাণিত হয়, আর সে আবারও বক্সিং এ ভালো করার জন্য আগের চাইতেও অনেক বেশি কঠোর পরিশ্রম করতে শুরু করে। এরপর আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাচের সময় দেখা যায় যে এত চেষ্টা করার পরও জর্জ আগের মতো কোনোভাবেই খেলতে পারছিল না, বরং এভাবেই পরপর সে আরো বেশ কয়েকটি ম্যাচ হেরে যায়, যার ফলে জর্জের জনপ্রিয়তা একদম কমে যায়। সবাই বলাবলি করতে থাকে যে মোহাম্মদ আলীর সঙ্গে জর্জ ম্যাচ হেরে যাওয়ার পর থেকে সে হয়তো তার খেলার প্রতি সমস্ত মনোযোগ হারিয়ে ফেলেছে, তাই সে কোনোভাবেই আগের পজিশনে ফিরতে পারছে না। এখন এই সমস্ত পরিস্থিতির মুখে পড়ে জর্জ তার সমস্ত মনোবল হারিয়ে ফেলে, এমনকি ডেভিডও জর্জকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। সে এখন কোনোভাবেই বুঝতে পারছিল না যে সে জর্জকে কিভাবে আগের ফর্মে নিয়ে আসবে। তারপরও ডেভিড তাকে ঠিক করার জন্য কঠোর পরিশ্রম করছিল। যদিও জর্জ অনেক বেশি পরিশ্রম করছিল, কিন্তু তারপরও কোনোভাবেই সে আর কোনো ম্যাচ জিততে পারছিল না। আর এভাবেই একটানা প্রায় বেশ কয়েকটি ম্যাচ হেরে যাওয়ার পর ডেভিডের মানসিক পরিস্থিতিও একদম খারাপ হয়ে যায়। তার ভেতর খেলার মতো আর কোনো শক্তিই ছিল না, যার ফলে জর্জ আস্তে আস্তে অনেক বেশি পরিবর্তন হয়ে যায়, এমনকি সে কারোর সঙ্গে ঠিক মতো কথাও বলতো না। এভাবেই একদিন জর্জ যখন একটি ম্যাচ হেরে যাওয়ার পর সে যখন তার ক্লাব মেম্বারদের সামনে আসে, তখন হঠাৎ করে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তবে সৌভাগ্যবশত কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে আসে, আর জর্জ খুব ভালোভাবেই বুঝতে পারে যে একসময় সে আসলে কি ছিল আর এখন তার পরিস্থিতি কি হয়েছে। হয়তো তার অহংকার এবং কোচের কথায় দাম না দেওয়ার কারণে এমনটা হয়েছে। সৃষ্টিকর্তা তাকে তার প্রাপ্য শাস্তি দিয়েছে, তাই সে এখানে কাঁদতে কাঁদতে সকলের কাছে ক্ষমা চায় এবং সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে পুরোপুরিভাবে শুধরে নেবে। তাই সে কিছুদিনের মধ্যেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে সোজা একটি চার্চে চলে যায় এবং সেখানে গিয়ে সকলকে সে তার জীবনের গল্প শোনায় যে অহংকার কিভাবে তার পুরো জীবনকেই ধ্বংস করে দিয়েছে। তাই তার মতো এমন ভুল যেন কেউ না করে, কারণ জেদ এবং অহংকার মানুষকে একদম শেষ করে দেয়। জর্জ এখানে এসব কিছুর সঙ্গে সঙ্গে সকলকে এটা জানিয়ে দেয় যে সে এখন চিরদিনের জন্য বক্সিং ছেড়ে দিয়েছে। সে আর কখনোই বক্সিং এ ফিরবে না, বরং সে চার্চে একজন ফাদার হয়ে কাজ করতে চায়, যাতে করে সে মানুষের সেবা করে তার জীবনটা কাটাতে পারে। কিন্তু এসব কিছুর পর একদিন জর্জের কাছে ডেভিড আসে, আর ডেভিড যখন এটা জানতে পারে যে জর্জ চিরদিনের মতো বক্সিং ছেড়ে দিয়েছে, তখন সে অনেক কষ্ট পায়। সে জর্জকে বোঝানোর চেষ্টা করে যে জর্জ যেন কোনোভাবেই তার বক্সিং ছেড়ে না দেয়, কারণ বক্সিং ছিল তার একটি স্বপ্ন। সে শুধুমাত্র কয়েকটি ম্যাচ জেতা ছাড়া এখনো তার লাইফে কোনো কিছুই অর্জন করতে পারেনি, তাই তার হাল ছেড়ে না দিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। কিন্তু জর্জ এতে কোনোভাবেই রাজি হয় না, বরং সে ডেভিডকে বলে, আমি আপনার সিদ্ধান্তকে সম্মান জানাই, কিন্তু এই বক্সিং এর জন্য আমি আমার লাইফে সবকিছু হারিয়েছি, এমনকি আমার ভালোবাসার মানুষও আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার সন্তানও আমার লাইফে নেই। তাই অনেক হয়েছে, আমি আর আমার লাইফে কিছুই হারাতে চাই না। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনার অবদান আমি কোনোদিনও ভুলব না। তো এভাবেই প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। ডেভিড এখন অনেকটাই বদলে গিয়েছে। এরপর একদিন সে চলে যায় মোহাম্মদ আলীর কাছে, তবে আজকে সে তার সঙ্গে ঝগড়া করতে নয়, বরং তার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়েছিল। জর্জ এখানে নিজে থেকেই তার ব্যবহারের জন্য মোহাম্মদ আলীর কাছে ক্ষমা চায়। এটা দেখে মোহাম্মদ আলীও তার কাছে ক্ষমা চায়। এভাবেই তারা দুজন সেখানে বন্ধুত্ব করে নেয়। এরপর জর্জ তার এক্স ওয়াইফ পেরিসনের কাছে যায় তাকে তার জীবনে ফিরিয়ে আনার জন্য। সে পেরিসনের কাছে মন থেকে ক্ষমা চায় এবং সে তাকে জানায় যে সে একদম ভালো হয়ে গিয়েছে, সে আর কোনোদিন তাকে অবহেলা করবে না। যদিও পেরিসন তাকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু সে আর তার জীবনে কোনোভাবেই ফিরে যেতে চায় না। জর্জের অনেক অনুরোধ করার পরও পেরিসন রাজি হয় না, এমনকি পেরিসন জর্জকে তার মেয়েকেও দেখতে দেয় না। আসলে জর্জ যখন থেকে তার কেরিয়ারের সবকিছু হারিয়ে ফেলেছে, তখন থেকেই পেরিসন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল, তাই হয়তো এখন আর জর্জের লাইফে ফিরতে চায় না। জর্জ এটা বুঝতে পেরে তার জীবন থেকে সরে আসে, আর সে মানব সেবার কাজে লেগে পড়ে। এমনকি সে প্রায় সময়ই রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষের উদ্দেশ্যে উপদেশমূলক কথা বলে।
এমনকি সে নানাভাবে মানুষের উপকার করার চেষ্টা করতে থাকে। জর্জ যেন এটাই তার মানসিক শান্তি ফিরে পেয়েছিল। এভাবেই আস্তে আস্তে জর্জের দিন কাটতে থাকে। আর বেশ কিছুদিন পর চার্চের মধ্যে জর্জের জেনি নামক একজন মেয়ের সঙ্গে পরিচয় হয়। জর্জের অনেক ভালো মন মানসিকতা দেখে জেনির কাছে আস্তে আস্তে জর্জকে অনেক ভালো লেগে যায়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব হওয়ার পর তারা একে অপরকে ভালোবেসে ফেলে। জেনি ছিল অনেক ভালো মনের একজন মানুষ। সে সবসময় জর্জকে সাপোর্ট করত, আর তারা দুজন মিলে একসঙ্গে মানুষের কল্যাণে কাজ করত। কিন্তু একদিন তারা এসে দেখতে পায় যে তারা এতদিন যে চার্চের জন্য কাজ করে এসেছে সেই চার্চটিকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তারা দুজনই এতে অনেক কষ্ট পায়। কিন্তু জর্জ এখানে জেনিকে বলে যে সে একদিন নিজেরই একটি চার্চ তৈরি করবে। যদিও জর্জের পক্ষে কোনোদিনও এই কাজটি করা সম্ভব ছিল না, কিন্তু তারপরও জেনি জর্জকে ভরসা দেয় এবং বলে যে সে সবসময় তার পাশে আছে। এই ঘটনার পর প্রায় 7 বছর সময় পার হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই যে বর্তমানে জর্জ সত্যি সত্যি একটি চার্চ তৈরি করে ফেলেছে। তো সে এখানে চার্চে আসা মানুষদের উদ্দেশ্যে বলে যে জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, কোনোদিনও হাল ছাড়তে হয় না। জীবনটা অনেক সুন্দর যদি সেটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়। এতগুলো বছরে জর্জ অনেক মানুষেরই জীবন বদলে দিয়েছে। তাই একদিন জর্জের কাছে একজন মহিলা আসে এবং সে জর্জকে বলে যে সে চায় জর্জ তার ছেলের কোচ হোক, কারণ সে খুব ভালো করেই জানত যে জর্জ অনেক দক্ষ একজন বক্সার ছিল। কিন্তু জর্জ এখানে তাকে মানা করে দেয় এবং বলে যে সে তার বর্তমান জীবন নিয়ে অনেক সুখে আছে। সে আর কখনোই তার আগের লাইফে ফিরতে চায় না। তাই সে যেন তার ছেলেকে আরো ভালো একজন কোচের কাছে দেয়, কারণ এতগুলো বছরে সে বক্সিং অনেকটা ভুলেও গিয়েছে। এবার জর্জ তার বাড়িতে ফিরলে দেখা যায় যে জর্জের এখন খুব সুন্দর একটি পরিবার রয়েছে। জেনিকে বিয়ে করে সে অনেক সুখে আছে, আর তার এখন 2টো সন্তানও রয়েছে। তো এরপর কিছুদিন পর জর্জ টিভিতে একটি নিউজ দেখতে পায় যে একজন ছেলে যে কিনা বক্সার হতে চাইতো সে আজকে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তার মা তাকে বক্সিং এর জন্য মানা করেছে বলে সে এমন কাজ করেছে। আর এটাই ছিল সেই ছেলে যার মা জর্জকে তার ছেলেকে বক্সিং শেখানোর জন্য অনুরোধ করেছিল। এখন এই নিউজটি দেখে জর্জের কাছে অনেক খারাপ লাগে। তার কাছে মনে হচ্ছিল যে সে যদি সেদিন ছেলেটিকে বক্সিং শেখাতে রাজি হতো তাহলে ছেলেটির হয়তো আজ এই অবস্থা হতো না। জর্জ বারবার এই জন্য নিজেকেই দোষারোপ করছিল। এমনকি তার এত পরিমাণ আফসোস হচ্ছিল যে সে এবার তার জীবনের অনেক বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে তার নিজেরই একটি বক্সিং ক্লাব খোলার সিদ্ধান্ত নেয়, যেখানে সে সেই সমস্ত মানুষদেরকে বক্সিং খেলা শেখাবে যাদের বক্সিং শেখার ইচ্ছে রয়েছে। তাই সে খুব শীঘ্রই একটি ছোট্ট জায়গা কিনে নেয়, আর সে তার বন্ধু জেসনকে তার সঙ্গে কাজ করতে বলে। কিন্তু জেসন এতে কোনো ধরনের ইন্টারেস্ট দেখায় না। তাই জর্জ তখন একাই তার ক্লাবটিকে অনেক সুন্দরভাবে তৈরি করে ফেলে। আর আস্তে আস্তে তার ক্লাবে অনেক স্টুডেন্টও চলে আসে। ক্লাবের পরিস্থিতি অনেক ভালোই যাচ্ছিল। সে অনেক বাচ্চাকে বক্সিং এর জন্য অনেক ভালোভাবেই প্রস্তুত করছিল। এভাবেই প্রায় বেশ কয়েক মাস সময় পার হয়ে যায়। আর এখন আস্তে আস্তে জর্জের ক্লাবে নানা ধরনের সমস্যা দেখা দিতে থাকে। প্রায় বেশ কয়েক মাস ধরে ক্লাবের বিদ্যুৎ বিল পরিশোধ না করার ফলে ক্লাবের বিদ্যুতের লাইনও কেটে দেওয়া হয়েছে। তাই জর্জ তখন সোজা ব্যাংকে চলে যায়, যেখানে সে এক সময় বক্সিং খেলে কিছু টাকা জমিয়েছিল। কিন্তু ব্যাংকে আসার পর সে জানতে পারে যে তার অ্যাকাউন্টের মধ্যে একটি টাকাও নেই। এটা শুনে তো জর্জ একদম চমকে ওঠে। আর পরবর্তীতে সে জানতে পারে যে তার অ্যাকাউন্টে সমস্ত টাকা তার বন্ধু জেসন নিয়ে গিয়েছে, কারণ তার সমস্ত কিছুর ম্যানেজার ছিল জেসন। এটা জানতে পেরে জর্জ অনেক রেগে যায়, আর সে তার বন্ধু জেসনকে খুঁজতে খুঁজতে একটি ক্লাবে পৌঁছে যায়, যেখানে জেসন মদ খেয়ে মাতাল হয়েছিল। জর্জ তখন তাকে ধরে তার কাছে জানতে চায় যে সে তাকে কেন ধোঁকা দিয়েছে, সে তার কষ্টের টাকাগুলো কি করেছে। জেসন তখন তাকে জানায় যে সে ক্লাবের পেছনে সমস্ত টাকা নষ্ট করে ফেলেছে। তবে জেসন তার এই কর্মের জন্য অনেক আফসোস করছিল। সে এখানে বারবার জর্জের কাছে ক্ষমা চায়। এখন তাকে ক্ষমা করা ছাড়া জর্জের কাছেও আর কোনো উপায় ছিল না। তাই জর্জ তাকে ক্ষমা করে দেয়। তবে জর্জ এখন তার বক্সিং ক্লাবকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে। এমনকি পাশাপাশি সে বিভিন্ন ছোটখাটো কাজও করতে থাকে। কিন্তু এত কিছুর পরও সে কোনোভাবেই পর্যাপ্ত পরিমাণ টাকার ব্যবস্থা করতে পারে না। কিন্তু তার ওয়াইফ জেনি তাকে ভরসা দেয় এবং সে তাকে বলে যে জর্জ যেন বক্সিং আবার শুরু করে, কারণ এতগুলো বছরে সে একটি জিনিস বুঝতে পেরেছে যে বক্সিং শুধুমাত্র জর্জের জন্য একটি খেলা নয়, বরং স্বপ্ন। তাই সে যেন তার স্বপ্নের দিকে এগিয়ে যায়। এরপর দেখা যায় যে অনেকদিন পর জর্জ তার কোচ ডেভিডের কাছে আসে, আর সে ডেভিডকে জানায় যে সে বক্সিং আবারও শুরু করতে চায়। ডেভিড এতে অনেক খুশি হয়, কিন্তু সেখানে তাকে বলে যে এই বয়সে বক্সিং এ ফেরাটা তার জন্য অনেক কঠিন হবে,
কারণ এখন তার শরীরের ওজন অনেক বেড়ে গিয়েছে। তাই এই ওজন নিয়ে বক্সিং করলে তার অনেক বড় বিপদ ঘটতে পারে। এই কারণে যদি সে সত্যিই বক্সিং করতে চায় তাহলে প্রথমে তাকে তার ওজন কমাতে হবে। জর্জ তখন ডেভিডকে বলে যে সে কোনোভাবেই হাল ছাড়বে না, সে নিশ্চয়ই বক্সিং এ ফিরবে। এরপর জর্জ তার বাড়িতে এসে তার পুরনো জামা কাপড়গুলো পরে এবং বুঝতে পারে যে সত্যিই তার শরীরের ওজন এখন অনেক বেশি। তাই সে এবার ওজন কমানোর জন্য দিনরাত কঠোর পরিশ্রম করতে শুরু করে। সে তার কোচের পরামর্শ অনুযায়ী বিভিন্ন এক্সারসাইজ করতে থাকে, এমনকি সে গাড়ি টানা থেকে শুরু করে গাছ কাটার কাজগুলোও করতে থাকে। কিন্তু জর্জের জন্য ওজন কমানোটা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল। জর্জ প্রতিনিয়ত সেই প্রত্যেকটি কাজে করছিল যেটা তাকে ওজন কমাতে সহায়তা করবে। এভাবেই একটানা প্রায় বেশ কয়েক মাস কঠোর পরিশ্রমের ফলে জর্জ তার ওজন কমাতে সক্ষম হয়। এরপর সে বক্সিং এর জন্য প্রস্তুতি নিয়ে ডেভিডের মাধ্যমে অনেক বড় একটি কম্পিটিশনে অংশগ্রহণ করে। এতগুলো বছর পর সে আজ স্টেজে উঠে বক্সিং খেলবে। আর এতগুলো বছর পর জর্জের ফিরে আসার ফলে দেশের প্রত্যেকটি মানুষই অনেক বেশি এক্সাইটেড ছিল। এরপর ম্যাচ শুরু হলে জর্জ তাদের সবাইকে একদম অবাক করে দেয়, কারণ এতগুলো বছর পরও জর্জ একদম আগের মতোই খেলছে, বরং সে যেন আগের চাইতে অনেক ভালো খেলছিল। এমনকি সে এখানে দুর্দান্তভাবে তার প্রতিপক্ষকে হারিয়ে দেয়। আর খুবই রাজকীয়ভাবে সে বক্সিং জগতে আবারও প্রবেশ করে। সারা দেশে জর্জকে নিয়ে আবারও আলোড়ন তৈরি হয়ে যায়। প্রত্যেকটি নিউজ চ্যানেলে তাকে নিয়েই বলা হচ্ছিল। এর কিছুদিন পর জর্জ গোল্ডেন বেল্ট চ্যাম্পিয়নশিপে যোগ দেয়, কিন্তু অনেক চেষ্টার পরও সেই ম্যাচ সে জিততে পারে না। তবে তারপরও কেউ তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে না, বরং প্রত্যেকেই তার এই ফিরে আসাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছিল। কারণ সবাই এটা জানতো যে জর্জ এই পর্যন্ত আসতে কতটা কষ্ট করেছে। আর সবাই যখন জানতে পারে যে জর্জ তার ক্লাবের জন্য খেলতে এসেছে, তখন সবাই তার আরো অনেক বেশি প্রশংসা করে। জর্জ আস্তে আস্তে অনেক কোম্পানির প্রমোশন পায়, ফলে ধীরে ধীরে তার টাকার পরিমাণ বাড়তে থাকে। তাই অল্প দিনের মধ্যেই জর্জ তার ক্লাবের সমস্ত সমস্যা দূর করে ফেলে। এভাবেই জর্জের আস্তে আস্তে বিভিন্ন ম্যাচ খেলতে খেলতে একটা সময় পর সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চান্স পায়। তবে জর্জ মনে প্রাণে চাইছিল যে যেভাবেই হোক সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতবে, কারণ এটা তার বহু বছরের স্বপ্ন ছিল, যেটাকে সে মাঝপথে ছেড়ে দিয়েছিল। তবে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যার সঙ্গে তাকে লড়তে হবে সে তার চাইতে অনেক কম বয়সী ছিল এবং তার ফিটনেস এবং শক্তি ছিল অনেক বেশি। জর্জ এটা অনেক ভালোভাবেই জানতো যে তার পক্ষে সেই ছেলেকে হারানো কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু তারপরও সে ম্যাচ জেতার জন্য কঠোর পরিশ্রম করে। এরপর দেখতে দেখতে এই ম্যাচের দিন চলে আসে। আর ম্যাচ শুরু হওয়ার পর দেখা যায় যে এতগুলো দিন ট্রেনিং করার পরও জর্জ কোনোভাবেই তার প্রতিপক্ষকে হারাতে পারছিল না। তার প্রতিপক্ষ এত বেশি স্ট্রং এবং দক্ষ ছিল যে জর্জের পক্ষে তার জন্য ম্যাচ চালিয়ে যাওয়াটা অনেক কষ্টকর ব্যাপার ছিল। একসময় তার সঙ্গে লড়াই করতে করতে জর্জ তার চোখে ঝাপসা দেখছিল, যেটা দেখে তার কোচ ডেভিড এবং তার ওয়াইফ অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে জর্জও যেন কোনোভাবেই হার মানতে চাইছিল না। জর্জের এখানে তার অতীত জীবনের সমস্ত কথাগুলো মনে পড়ছিল, যে সে কতটা কষ্টের পর আজ তার স্বপ্নের জায়গাতে পৌঁছেছে। তাকে ছোটবেলা থেকে কতটা কষ্ট করতে হয়েছে, তার কোচ এবং তার ওয়াইফ তার জন্য কি কি করেছে, তার মা তার জন্য কতটা কষ্ট করেছে। এসব কিছু ভাবতে ভাবতেই দেখা যায় যে জর্জের ভেতর অন্যরকম এক শক্তি চলে আসছে। আর এখানে এসে তার প্রতিপক্ষ আর তার সঙ্গে কোনোভাবেই পেরে ওঠে না। জর্জ তাকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হারিয়ে দেয় আর অবশেষে সে হয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়ন, যেটা তার কোচও বিশ্বাস করতে পারছিল না। তার কোচ এবং সে দুজনেই খুশিতে একদম কান্না করে ফেলে। আর তারা দুজনেই একসঙ্গে বলতে থাকে, আমরা অবশেষে করে দেখিয়েছি। কারণ তারা দুজনেই আজকের এই পজিশনে পৌঁছানোর জন্য অনেক কষ্ট করেছে। আজকে জর্জকে নিয়ে প্রত্যেকটি মানুষই অনেক গর্ববোধ করছিল, কারণ জর্জ হচ্ছে এখন এমন একজন বিশ্ব চ্যাম্পিয়ন যে কিনা ৪৫ বছর বয়সে এসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে, যেটা বক্সিং এর ইতিহাসে কোনোদিনও হয়নি। জর্জ তার ইয়াং বয়সে যে কাজটি করে দেখাতে পারেনি সেটা সে তার ৪৫ বছর বয়সে এসে করে দেখিয়েছে। জর্জের জীবনের এই গল্পটি আমাদের জন্য অনুপ্রেরণা। মানুষের ইচ্ছে শক্তি থাকলেই মানুষ আসলেই অনেক কিছু করতে পারে, সেটা যে কোনো বয়সে এসেই হোক না কেন। তাই জীবনে চলার পথে কোনোদিন হেরে গেলে হাল ছেড়ে দিলে চলবে না, বরং ধৈর্য ধরে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। তবেই আমরা আমাদের জীবনে সফল হতে পারবো।